আসসালামু আলাইকুম। বিসিএস এর কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি সেগমেন্টে আপনাদের সবাইকে স্বাগত। আমি মূলত কথা বলবো কম্পিউটার এবং তথ্য প্রযুক্তির তথ্য ও প্রযুক্তি বিষয়টুকু নিয়ে। আমরা জানি বিসিএস এর যে 200 মার্কের প্রিলিমিনারি এক্সাম রয়েছে তাতে 15 মার্ক বরাদ্দ থাকে হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি এই অংশের জন্য, যার মধ্যে 7 অথবা 8 মার্ক থাকে হচ্ছে শুধুমাত্র তথ্য ও প্রযুক্তি এই বিষয়টুকুতে। তো যাই হোক, সাধারণভাবে চিন্তা করলে কিন্তু দেখা যায় যে তথ্য প্রযুক্তি অনেক বড় এবং আসলে খুব ভাস্ট একটা বিষয়, কিন্তু আমরা পুরো সামগ্রিক বিষয় নিশ্চয় যাব না। আমরা শুধুমাত্র আমাদের বিসিএস এর সাথে সম্পর্কিত, বিসিএস এর সিলেবাসের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনা করব এবং তার পাশাপাশি প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো অ্যানালাইসিস করে এবং অন্যান্য যে চাকরির পরীক্ষাগুলো রয়েছে সেগুলো থেকে আমরা বাছাই করে করে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। তো ভিডিওর শুরুতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ই কমার্স। সাধারণভাবে কমার্স বলতে আমরা বোঝাই যে আমাদের যে দৈনন্দিন প্রয়োজনীয় কেনা বেচা বা লেনদেন সম্পর্কিত বিষয়গুলো রয়েছে সেগুলোকে। তো ই কমার্স বলতে আসলে কি বোঝাচ্ছে এবং নর্মাল কমার্সের সাথে ই কমার্সের পার্থক্যটা কোথায়? আপনারা এখানে খেয়াল করেন যে কমার্সের আগে এখানে ই লেটারটা যুক্ত করা হয়েছে। এই ই লেটারের মিনিংটা আসলে কি? এর ই মানে হচ্ছে ইলেকট্রনিক, অর্থাৎ ইলেকট্রনিক মিডিয়াকে ব্যবহার করে আমরা যে কমার্সটা করছি সেটাকে আমরা বলছি ইলেকট্রনিক কমার্স বা ই কমার্স। তো এর আসলে সার্বিক মানেটা কি? অর্থাৎ ইন্টারনেটের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন ও সুযোগ সুবিধা ব্যবহার করাটাকে আমরা বলছি ই কমার্স। এখন অনলাইনে যে পণ্য বেচাকেনা আমরা করি এর সাথে আমাদের জন্য একটা নিশ্চয় প্ল্যাটফর্ম লাগবে। সেই প্ল্যাটফর্মটা কিরকম? আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট কিন্তু ইন্টারনেটে পাওয়া যায়। যে ওয়েবসাইটগুলো থেকে আমাদের যে গ্রাহকরা রয়েছে তারা তাদের পণ্য নিজের সুবিধা মতো পছন্দ করতে পারেন এবং সেখান থেকে কিন্তু তারা ওই পণ্যটা কিনে ফেলে আমাদের যে কেনা এবং বিক্রি করার যে প্ল্যাটফর্মটুকু যে অনলাইনে চলে যাচ্ছে, এটা কিন্তু ই কমার্সের একটা সবচেয়ে বড় ফর্ম। অর্থাৎ পণ্য অনলাইনে কেনা বেচা হলো ই কমার্সের সবচেয়ে জনপ্রিয় উদাহরণ। এছাড়াও যেমন সরাসরি গ্রাহকদের কাছে পণ্য বিক্রি করতে পারছে, তেমনি ব্যবসায়ীরাও একজন আরেকজনের কাছে পণ্য বিক্রি করতে পারছে। আমরা যদি একটা উদাহরণ দিকে খেয়াল করি তাহলে দেখব যে Amazon.com এখানে আমরা উদাহরণ হিসেবে রয়েছে, কেননা অনলাইন যে কার্যক্রম রয়েছে তার ক্ষেত্রে একটা পায়োনিয়ার অর্গানাইজেশন বা পায়োনিয়ার ওয়েবসাইট হিসেবে কিন্তু Amazon.com সুবহুল পরিচিত। কেননা এই Amazon.com এর মধ্যে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় সংখ্যক অ্যামাউন্টের ট্রানজাকশন হয়ে থাকে, অর্থাৎ সমগ্র বিশ্বের যে বিভিন্ন গ্রাহকরা তাদের বিভিন্ন জায়গা থেকে এই Amazon.com এ তাদের যে প্রয়োজনীয় সেবা সেটি গ্রহণ করে আসছেন। তো এই ই কমার্সের এবং অনলাইন শপিং এর একটা উদাহরণ হচ্ছে Amazon.com, যেটা ওয়ার্ল্ড ওয়াইড সুপরিচিত। তো এই Amazon.com এর আদলে আমাদের দেশেও কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের ই কমার্স ওয়েবসাইট। যেমন আমরা যদি স্ক্রিনে দেখি Amazon.com এর আদলে আমাদের দেশেও কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের ই কমার্স ওয়েবসাইট। যেমন আমরা যদি স্ক্রিনে দেখাই সেটা হচ্ছে এই যে Bagdun.com আমাদের দেশের অন্যতম কি ই কমার্স ওয়েবসাইট। এছাড়া রয়েছে Rokomari.com, AjkerDeal.com, Chaldal.com। এরকম অসংখ্য আমাদের অনলাইন ওয়েবসাইট রয়েছে যেগুলো কি করছে আমাদের গ্রাহকদেরকে তাদের কেনা বেচার জন্য সহায়তা করছে। এটা হচ্ছে আমাদের অনলাইন শপিং এর একটা গুরুত্বপূর্ণ অংশ। ই কমার্সের আরেকটি বড় বিষয় জুড়ে রয়েছে অনলাইন নিলাম। সাধারণভাবে নিলামের কথা আমাদের যখন মনে আসে আমরা ভাবি যে একটা রুমের মধ্যে হয়তো একজন মানুষ সেটাকে বিক্রির জন্য উঠাচ্ছেন এবং অনেকে মিলে সেটার জন্য বিড করছেন বা ওটার জন্য একটা ডাক দিচ্ছেন। বাট এই জিনিসটা কিন্তু পুরোপুরি অনলাইনে ট্রান্সফর্ম হয়ে গিয়েছে আমাদের ইবে বা এই জাতীয় যে সকল ওয়েবসাইট রয়েছে সেগুলোর মাধ্যমে। অর্থাৎ মানুষজন, আমি একটা বিজ্ঞাপন যখন দিব মানুষজন সেটার দাম হাঁকাবে এবং সবচেয়ে বেশি যে দাম রয়েছে সেটা আমরা অনলাইনের মাধ্যমে সেই বিক্রিটা সম্পূর্ণ করে ফেলতে পারবো। ইন্টারনেট ব্যাংকিং ই কমার্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যুগান্তকারী আমাদের যে আবিষ্কার সেটা হচ্ছে ইন্টারনেট ব্যাংকিং। আমাদের যে হাতে হাতে যে মোবাইল ফোন রয়েছে কিংবা আমাদের যে ক্রেডিট কার্ড আমরা দেখতে পাই, সেই পুরো বিষয়টুকুই কিন্তু এই ই কমার্সের অবদান। অর্থাৎ আমাদের ঘরে বসেই যে ব্যাংকিং এর আমরা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দেখতে পাচ্ছি সেটাও কিন্তু আমাদের ই কমার্সের মধ্যে অন্তর্গত। অর্থাৎ সামগ্রিক যে বিষয়গুলো রয়েছে আমাদের এই ব্যাংকিং এর যা আমরা ঘরে বসে করতে পারছি সেটাকেই কিন্তু ই কমার্সের অন্তর্গত, অর্থাৎ ইন্টারনেট ব্যাংকিং হিসেবে আওতাধীন করা যায়। অনলাইন টিকেটিং
সাধারণভাবে টিকিট কাটতে গেলে আমাদের মাথায় কিন্তু চলে আসে একটা লম্বা লাইন, যেখানে দাঁড়িয়ে আমরা বিভিন্ন জিনিসপত্রের বা বাসের, ট্রেনের, রেলের টিকিট কাটছি, এবং সেটা অনেক সময় অনেকের জন্য খুবই বিরক্তির উদ্রেক হয়ে থাকে। কিন্তু ই কমার্সের এই যে ট্রান্সফরমেশনটা, এর ফলে আমরা কিন্তু ঘরে বসেই বিভিন্ন জিনিসের, রেলের, বাসের, ট্রেনের টিকিট কাটতে পারছি। আমাদের একটা, আমি এখানে ওয়েবসাইট দেখাচ্ছি কি, যে eSeva.cns.bt। এই ওয়েবসাইটে কি, এই ওয়েবসাইটটা হচ্ছে মূলত আমাদের যে অনলাইনে টিকিট কাটার জন্য বাংলাদেশ রেলওয়ের একটি ওয়েবসাইট। সেখান থেকে আমরা সকলেই অনলাইনে টিকিট কাটতে পারছি। এতক্ষণ আমরা কথা বলছিলাম ই কমার্সের প্রাথমিক কিছু উদাহরণ নিয়ে। এবার আমরা একটু টেকনিক্যাল টার্মে যাব, অর্থাৎ ই কমার্সকে আসলে কয় ভাগে ভাগ করা যায়। মূলত ই কমার্সকে 3 ভাগে ভাগ করা যায়, অর্থাৎ বিজনেস টু বিজনেস, বিজনেস টু কনজিউমার, আর এটা হচ্ছে কনজিউমার টু কনজিউমার। তো এই বিষয়গুলোর ভেতরে যদি আমরা প্রবেশ করি, তাহলে কিন্তু জিনিসগুলো অনেকটুকু ক্লিয়ার হয়ে আসবে। প্রথমে আসা যায় বিজনেস টু বিজনেস। বিজনেস টু বিজনেস হলো এমন একটি মাধ্যম যেখানে গ্রাহক, গ্রহীতা, পণ্যের উৎপাদক, খুচরা বা পাইকারি বিক্রেতা শুধু ব্যবসার জন্য লেনদেন করে থাকে। অর্থাৎ আমাদের সাধারণ গ্রাহক যারা ছোট একটা অ্যামাউন্টের জিনিস কিনবে, তাদের জন্য কিন্তু এই অংশটুকু না। অর্থাৎ ব্যবসায়ীরা বা ব্যবসায়ীদের সাথে তারা যখন লেনদেন করবে, এই অংশটুকু যদি আমরা ই কমার্স অর্থাৎ অনলাইনের মাধ্যমে করে থাকি, সেটাকে বলছি আমরা B2B টাইপ অফ ই কমার্স। এই জন্য একটা উদাহরণ আমি দিয়েছি, অ্যাসিউরেন্ট একটা কোম্পানি, একটা আমেরিকান কোম্পানি, যারা কি করে এই অনলাইনে তাদের যেই ব্যবসায়ীরা রয়েছেন, তারা তাদের বিভিন্ন পণ্যের বা কেনা বেচা বড় আকারে যে আদান প্রদানটুকু রয়েছে সেটা করে থাকেন। এরপর রয়েছে বিজনেস টু কনজিউমার, যেটা হচ্ছে গিয়ে ই কমার্সের সবচেয়ে বড় অংশটুকু। ই কমার্সের যে বাজার রয়েছে তার মেজরিটি অংশ কভার করছে হচ্ছে আমার বিজনেস টু কনজিউমার এই অংশটুকু। অর্থাৎ ব্যবসায়ীরা যখন কাস্টমার বা গ্রাহকদের কাছে সরাসরি পণ্য নিয়ে অবতীর্ণ হন, সেটাকে আমরা বলি B2B, B2C অর্থাৎ বিজনেস টু কনজিউমার। আমরা এক্সাম্পল যদি দিই, আমাদের দেশে একটা ওয়েবসাইট রয়েছে পিকআপো। এই ওয়েবসাইটে কি হয়, মানুষজন তার পছন্দ মতো যেই প্রয়োজনীয় যে চাহিদা রয়েছে সেটা অনলাইন থেকে সে কিনতে পারছে। অর্থাৎ ব্যবসায়ী তিনি অনলাইনে বা ইন্টারনেটে বিজ্ঞাপন দিচ্ছেন, এবং সেটা থেকে কাস্টমার ঘরে থেকেই সেই পণ্যটি কিনে নিচ্ছেন। অর্থাৎ বিজনেস টু কনজিউমার, অর্থাৎ ব্যবসায়ী থেকে গ্রাহক, এই কনসেপ্টটাকেই বলা হচ্ছে B2C। আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ যে অংশ জুড়ে রয়েছে কনজিউমার টু কনজিউমার। অর্থাৎ আমি একটা পণ্য ব্যবহার করছি, কিছুদিন ব্যবহার করার পর ওই পণ্যের ইউটিলিটি হয়তো আমার কাছ থেকে কমে গিয়েছে। সেক্ষেত্রে এই পণ্যটি নিশ্চয়ই আমি ফেলে দিচ্ছি না, অথবা একটা সময় ছিল যে আমার ওই পণ্যের ব্যবহার শেষ হয়ে যাওয়ার পর আমরা সেটা রেখে দিতাম, অথবা সে ডাম্প করে ফেলা হতো। বাট এই কনজিউমার টু কনজিউমার কনসেপ্টটা আসার ফলে যেটা হয়েছে, আমার ব্যবহৃত কোনো জিনিসকে কিন্তু আরেকজন গ্রাহকের কাছে বিক্রি করতে পারছি। অর্থাৎ ব্যবসায়িক কোনো উদ্দেশ্য নিয়ে নয়, বরঞ্চ আমার প্রয়োজনীয়তা অনুসারে একজন গ্রাহক আরেকজন গ্রাহকের কাছে তার যে প্রয়োজনীয় পণ্য রয়েছে সেগুলো কিন্তু বিক্রি করতে পারছে। সেটাকে বলছি আমরা কনজিউমার টু কনজিউমার বা C2C। যেমন বিক্রয়.com। বিক্রয়.com-এর যে কনসেপ্টটা, এটা আপনাদের অনেকের কাছে নিশ্চয়ই পরিচিত। বিক্রয়.com-এ কি হয়, যে একজন মানুষ তার যে ব্যবহৃত ইউটিলিটি বা কমোডিটি রয়েছে, ধরে নিলাম সেটা একটা মোবাইল ফোন। তো এই মোবাইল ফোনের ব্যবহার 6 মাস বা 7 মাস করার পর যদি তার মনে হয় যে না, এখন তার আসলে একটা নতুন ফোন কেনা দরকার, অথবা এই ফোন সে বিক্রি করে কি করবে, আর একটা নতুন ফোন কিনবে, বা তার এখন আসলে কিছু টাকার প্রয়োজন, সেক্ষেত্রে শুধুমাত্র ওই ফোনটি সে কি করতে পারছে, বিক্রয় করতে পারছে আরেকজন গ্রাহকের কাছে। এখানে কিন্তু আসলে ব্যবসায়ী কোনো চিন্তা ভাবনা নেই, শুধুমাত্র একজন গ্রাহক আরেকজন গ্রাহকের কাছে তার প্রয়োজনীয় পণ্যটি বিক্রি করছে। এই যে কনসেপ্টটা, এটা হচ্ছে C2C অর্থাৎ কনজিউমার টু কনজিউমার। অর্থাৎ বিক্রয়.com-এ কি হচ্ছে, আমি আমার পণ্যটি নিজেই বিজ্ঞাপন দিচ্ছি, ওই বিজ্ঞাপন দেখে অন্য কোনো একটা গ্রাহক হয়তো মেসেজ করছেন, কিসের মাধ্যমে, ওই বিক্রয়.com প্ল্যাটফর্ম থেকে সেই মেসেজটা আবার আমার কাছে আসছে। ওই মেসেজটা আমি গ্রহণ করে কি করলাম, আমি তাকে জানিয়ে দিচ্ছি এটার দাম, এবং ওই দাম আমাকে হয়তো কোনো ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আমাকে পে করছে, তারপর আমি এই পণ্যটা তাকে ডেলিভারি করে দিচ্ছি। এই যে কনসেপ্টটা, এইটাই আসলে বিক্রয়.com ব্যবহার করা হয়েছে। ই কমার্সের আসলে অনেকগুলো সুবিধা রয়েছে, এর মধ্যে অন্যতম যে সুবিধা সেটা হলো কি, আমাদের সময় এবং ভৌগোলিক সীমাবদ্ধতাকে দূর করছে। অর্থাৎ আমি বাংলাদেশে বসেই আমেরিকা থেকে কোনো প্রোডাক্ট কিনতে পারছি, অথবা বিশ্বের অন্য যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমি আমার যে প্রয়োজনীয় চাহিদা রয়েছে সেটা মেটাতে পারছি।
এতে করে একদিকে যেমন আমার ব্যক্তিগত যাতায়াতের যে সমস্যাটা ছিল সেটা দূর হয়ে যাচ্ছে, একইভাবে কিন্তু আমাদের অর্থও সেটা সেভ করতে পারছে। এবং এতে করে যেটা হচ্ছে যে এই পণ্যের যে মূল্য তার কম্পিটিশনও বেড়ে যাচ্ছে, যার জন্য গ্রাহক কম দামে সেই মূল্য পাচ্ছে। ই কমার্সের থেকে আরেকটু বেরোয় এসে আরেকটা নতুন যে কনসেপ্ট আমাদের মাঝে খুব বেশি জনপ্রিয় হয়ে উঠছে সেটা হচ্ছে এফ কমার্স বা ফেসবুক কমার্স। এটা আসলে ই কমার্সেরই একটা মাধ্যম, যেটা প্ল্যাটফর্মটা শুধু চেঞ্জ হয়ে আসছে। সেই প্ল্যাটফর্মটা ইন্টারনেটের অন্যান্য ওয়েবসাইট থেকে শুধুমাত্র ফেসবুকে কনভার্ট হয়ে যাচ্ছে। আমরা কিন্তু দেখতে পাই যে ফেসবুকে সব ধরনের যে পণ্য রয়েছে তার একটা সমাহারই বলা যায়। প্রত্যেকটা যে ব্যবসায়ী রয়েছে তারা তাদের ওয়েবসাইটের পাশাপাশি কিন্তু ফেসবুকে একটা পেজ কন্টিনিউ করছেন, যেই পেজের মাধ্যমে কিন্তু তারা মানুষজনের কাছে তার যে প্রয়োজনীয় পণ্য এবং সেবাটি রয়েছে সেটি পৌঁছে দিচ্ছে। তো এই জন্য এই ফেসবুক কমার্স বা এফ কমার্স নামে বেশ জনপ্রিয়তা অর্জন করছে। অর্থাৎ ই কমার্সের পাশাপাশি এফ কমার্স নামটা নিয়েও আমরা একটু কেয়ারফুল থাকবো, যে এফ কমার্স যদি কখনো চলে আসে কোনো এক্সামে তার মানে হচ্ছে ফেসবুক কমার্স, যেটা ই কমার্সেরই অন্য একটি রূপ মাত্র। আমরা যদি বিসিএস এর পূর্ববর্তী বছরে একটা প্রশ্নের দিকে তাকাই তাহলে আসলে আমাদের এই এতক্ষণ যে কথাগুলো বললাম তার রেলেভেন্সি আমরা খুঁজে পাবো। এখানে দেখেন কোন সাইটটি কেনা বেচার জন্য নয়। আমরা এখানে 4টা অপশন দেখতে পাচ্ছি। প্রথমে আছে কি এখানেই.com, তারপর রয়েছে কি OLX.com, তারপর রয়েছে google.com, তারপর রয়েছে amazon.com। আচ্ছা, তো আমরা আলোচনা শুরুতে কিন্তু বলছিলাম যে amazon.com কি আমাদের ই কমার্সের অনেকটা পায়োনিয়ার টাইপ। অর্থাৎ amazon.com এ আমাদের বিভিন্ন ধরনের পণ্যের কেনা বেচার এক সম্ভার। তার মানে কোন সাইটটি কেনা বেচার জন্য নয়, এটা আমাদের amazon.com কোনোভাবেই পড়ে না। amazon.com আমাদের কেনা বেচার একটা সাইট। তারপরে কি অপশনে রয়েছে? তারপর অপশনে রয়েছে হচ্ছে কি OLX.com। আপনারা নিশ্চয়ই একটা টার্মের সাথে খেয়াল থাকবেন যে বেচে দিন। মাঝখানে বিভিন্ন অ্যাড দেখাই তো টিভিতে যে বেচে দিন, আসলে কি OLX.com এর একটা অ্যাড ছিল। অর্থাৎ কেনা বেচা সম্পর্কিত পুরো বিষয়টি আসলে OLX এর একমাত্র কার্যক্রম ছিল। সো OLX সমাপ্ত হবে না। আর এখানেই.comও আমাদের দেশের একটা জনপ্রিয় ওয়েবসাইট, যারা কি করছেন পণ্য কেনা বেচার জন্য গ্রাহক এবং ব্যবসায়ীদের মধ্যে একটা যোগসাজশ তৈরি করে দিচ্ছেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে 4টা অপশন ছিল তার মধ্যে 3টাই হচ্ছে কেনা বেচার সাইট। এছাড়া যে বাকি যে অপশনটুকু রয়েছে সেটা কি google.com। অর্থাৎ google.comই হচ্ছে কি আমাদের এখানের কারেক্ট অ্যান্সার। অর্থাৎ বাকি 3টা যে অপশন রয়েছে সেটা হচ্ছে আমাদের কেনা বেচার সাইট, সেই কারণে google.com হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তো এখন একটা জিনিস খেয়াল করেন যে এই যে প্রশ্নটা এসছে এর মানে হচ্ছে কি আমাদেরকে ওয়েবসাইট সম্পর্কে বিভিন্ন ওয়েবসাইট কোনটার কি কাজ বা কোনটা কি ধরনের ওয়েবসাইট এই জিনিসটা জানা আসলে গুরুত্বপূর্ণ। এবার আমরা আরো কিছু উত্তর বিশ্লেষণ করব কিভাবে। আমাদের দেখেন প্রথম অপশনটা কি ছিল এখানেই.com। এখানেই.comটা ই কমার্স সাইট। তাহলে এখানেই.com এর কথা বলতে গেলে আমরা আসলে অন্য যে অনলাইন সাইটগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটু আইডিয়া নিয়ে নিই। যেমন daraz.com, খুবই কমন একটা আপনারা অ্যাড আপনারা হয়তো খেয়াল করবেন, স্পেশালি ইউটিউব দেখতে গেলে কিন্তু এই দারাজের অ্যাডের কারণে আসলে দেখা কষ্ট হয়ে যায়। তো এরকম ই ভ্যালিরও অনেক অ্যাড দেখা যায়। ই ভ্যালি হচ্ছে কি আমাদের কেনা বেচার ওয়েবসাইট। এরপর রয়েছে চালডাল.com, রকমারি.com, প্রিয় শপ, অথবা আজকের ডিল, পিকাবু, এই সবগুলোই কিন্তু আমাদের কেনা বেচার জন্য ওয়েবসাইট। এরপর আরেকটু যদি খেয়াল রাখেন বাগডুম, ঘাসফুড, স্বাদমার্ট, যোগান, শপার্স বিডি, শপারু, এস মার্কেট, রেপটো। এখন এই যে সবগুলো লিস্ট এটা আসলে মুখস্থ করার দরকার নাই, কেননা মোটামুটি এই জিনিসগুলো কিন্তু আমাদের কানে বাজে। তাও জিনিসটা একবার গোছু করলে যেটা হবে যে আমাদের এই অপশনগুলো যদি থাকে বা এই ওয়েবসাইটগুলোর কথা যদি বলা থাকে তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই ওয়েবসাইটগুলো হচ্ছে আমার কেনা বেচার জন্য প্রযোজ্য। অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের দেশের জনপ্রিয় কিছু কেনা বেচার জন্য ওয়েবসাইট। আচ্ছা, এখন আমাদের প্রশ্নের যে 4টা অপশন ছিল তার মধ্যে একটা ছিল কি গুগলের। অর্থাৎ প্রশ্নকর্তা কিন্তু গুগলের কথা উল্লেখ করেছেন। তো প্রশ্নকর্তা যেহেতু গুগলের কথা উল্লেখ করেছেন তার মানে হচ্ছে যে অন্য কোনো প্রশ্নে বা অন্য কোনো বছর কিন্তু এই গুগল থেকে প্রশ্ন আসতে পারে। গুগল কি? গুগল হচ্ছে একটা ইন্টারনেট ব্রাউজিং সাইট বা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন কি? আমরা দেখি একটা বক্সের মতো থাকে, ওই বক্সের মধ্যে আমরা আমাদের প্রত্যেকের যে বিষয়গুলো জানা দরকার সেই বিষয়গুলো আমরা যখন টাইপ করে ফেলি
গুগল কি করে, ওই সমস্ত বা ওই রিলেটেড যত ইন্টারনেট ওয়েবসাইট রয়েছে সবগুলো আমাদের সামনে বা ওয়েব পেজে নিয়ে আসে। অর্থাৎ এটা হচ্ছে গুগলের প্রধান কাজ, অর্থাৎ এটা একটা সার্চ ইঞ্জিন। সেক্ষেত্রে আমরা এই ধরনের আর কি কি সার্চ ইঞ্জিন রয়েছে সেটা আমরা একটু খেয়াল করে ফেলি। অর্থাৎ এই গুগলের মতো সার্চ ইঞ্জিন, কারণ অন্য কোনো সময় হয়তো প্রশ্ন আসতে পারে যে এর মধ্যে কোনটি সার্চ ইঞ্জিন নয়, সেক্ষেত্রে আমরা গুগলের মতো আর কি কি সার্চ ইঞ্জিন রয়েছে সেটা আমরা একটু দেখে নিই। MSN, ইয়াহু, পিপিলিকা কিন্তু একটা বাংলাদেশি ওয়েবসাইট, বাংলাদেশি সার্চ ইঞ্জিন, যেটা আমাদের প্রেফারেন্স হিসেবে বাংলা ভাষাকে ব্যবহার করা হয়েছে। এছাড়া রয়েছে মাইক্রোসফট বিং, বাইডু একটি অন্যতম সার্চ ইঞ্জিন যেটা আসলে চাইনিজ। এটা বিশ্বের অন্যতম বড় সার্চ ইঞ্জিন হলেও যেহেতু শুধুমাত্র চাইনিজ পিপলরা ইউজ করে থাকে, সেজন্য এটা আসলে অত বেশি জনপ্রিয় নয়। তো যাই হোক, আমরা যেটা বিষয়টা নিয়ে কথা বলছিলাম সেটা ছিল কি গুগল। তো গুগলের যে প্রতিষ্ঠাতা সেটা হচ্ছে কবে, গুগলের প্রতিষ্ঠা সাল হচ্ছে 4 সেপ্টেম্বর 1998। অর্থাৎ গুগল প্রতিষ্ঠিত হয়েছে 1998 সালের 4 সেপ্টেম্বর। কোথায়? ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্রে। এখন আমাদের BCS এর প্রশ্নের জন্য আসলে এই প্রস্তুতির জন্য আসলে এই ধরনের ইনফরমেশনগুলো জানাও গুরুত্বপূর্ণ, কেননা বিগত বছরে এমন প্রশ্ন এসেছে যে এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা সাল আসলে কবে। অর্থাৎ গুগলের পাশাপাশি অন্যান্য যে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে সেগুলোরও আসলে প্রতিষ্ঠা সাল কবে আমরা আসলে পরে দেখে নিব। Amazon.com, আমরা শুরুতেই বলছিলাম যে Amazon.com হচ্ছে কেনা বেচার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইন্টারনেট ওয়েবসাইট। Amazon.com প্রতিষ্ঠিত হয় হচ্ছে গিয়ে 5 জুলাই 1994 সালে। অর্থাৎ এই Amazon.com যখন প্রতিষ্ঠা হয় তখন আমাদের দেশে আসলে ইন্টারনেট ওইভাবে আসেনি। অর্থাৎ USA তে হয়তো কিছু কিছু মানুষ অ্যামাজনের মাধ্যমে তখন পণ্য কেনা বেচা করে থাকতো, কিন্তু আমাদের উপমহাদেশে তথা আমাদের দেশে তো আসার প্রশ্নই আসেনি। আমাদের দেশে তখন ইন্টারনেটই ভালোভাবে চালু হয় নাই, সেই সময় আসলে Amazon.com এর প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। যাই হোক, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, যিনি আসলে বর্তমানে বিশ্বের অন্যতম একজন ধনাঢ্য ব্যক্তিত্ব। এই অ্যামাজনের প্রতিষ্ঠা হয়েছিল হচ্ছে গিয়ে বেলজিয়াম, ওয়াশিংটনে। আমরা আরেকটা অপশন ছিল কি ইবে প্রতিষ্ঠা সালটা আমরা দেখে নিব। ইবে প্রতিষ্ঠিত হয়েছিল 1995 সালে এবং ইবে এর প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে গিয়ে পিয়ের অ্যামিদার 1995 সালে ইবে প্রতিষ্ঠা করেন এবং এর সদর দপ্তর হয়েছে ক্যালিফোর্নিয়ার স্যান জোসেতে। 1995 সালে ক্যালিফোর্নিয়ার স্যান জোসেতে ইবে প্রতিষ্ঠা হয়েছিল। এরকম আরো একটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট রয়েছে, সেটা হচ্ছে Alibaba.com। আলিবাবা একটা চাইনিজ মাল্টিন্যাশনাল কোম্পানি, অনেকটা আমাদের দেশের যেই কোম্পানিগুলোর কথা আমরা এতক্ষণ আলোচনা করছি, অর্থাৎ Victoria.com বা PrioShop.com, এই ধরনের যে ওয়েবসাইট গুলো রয়েছে Alibaba.com একই ধরনের কাজ করে থাকে। বরঞ্চ ওগুলো থেকে আসলে আমাদের যেই ওয়েবসাইট গুলো সেগুলোর বা বিজনেস কনসেপ্ট গুলো এখান থেকে এসেছে। কিন্তু আলিবাবা বিশ্বের অন্যতম বড় এবং একটি জনপ্রিয় ইন্টারন্যাশনাল কেনাবেচার সাইট। এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1999 সালে চায়নাতে। এর ফাউন্ডার জ্যাক মার কথা আমরা আসলে অনেকে হয়তো শুনে থাকবো, যিনি হচ্ছে গিয়ে এই আমাদের যে Alibaba.com এর প্রতিষ্ঠাতা। একটু আগে কিন্তু আমরা কথা বলছিলাম যে বিভিন্ন ওয়েবসাইট কত সালে প্রতিষ্ঠিত হয়েছে কিংবা এটার সদর দপ্তর কোথায় বা এটার প্রতিষ্ঠাতাকে, এই ধরনের তথ্যগুলো। তো আমরা যদি BCS এর পুরনো কোনো বছরের আরেকটা কোশ্চেন দিয়ে তাকাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে ই-কমার্স সাইট Amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়, এই প্রশ্নটি কিন্তু BCS এর আগেও এসেছে। সেক্ষেত্রে আমরা যদি অন্যান্য যে রিলেটেড ওয়েবসাইট গুলো রয়েছে সেগুলোর আসলে কিন্তু আমাদের যেই প্রতিষ্ঠা সাল সেটা জেনে রাখা জরুরি। এই জন্য আমরা এই ধরনের যে বিশ্বের যে পপুলার ওয়েবসাইট গুলো রয়েছে সেগুলোর প্রতিষ্ঠা সাল, প্রতিষ্ঠাতাকে, এই ধরনের তথ্যগুলো আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। এখন আমরা কথা বলবো দৈনন্দিন জীবনে আইটির যে ব্যবহারগুলো রয়েছে সেগুলো নিয়ে। অর্থাৎ আমাদের ডে টু ডে লাইফে আমরা কিন্তু ইনফরমেশন এবং টেকনোলজির উপর বিশালভাবে ডিপেন্ডেন্ট। এখন দিনকে দিন এর ব্যাপ্তি আরো বেড়েই চলেছে। আমরা যদি তিনটা জিনিসের দিকে স্ক্রিনে খেয়াল করি তাহলে দেখবো আমরা তিনটা জিনিসের কথা বলেছি, সেটা হচ্ছে স্মার্ট হোম, স্মার্ট অফিস, স্মার্ট ট্রাফিক। এই জিনিসগুলো আসলে ইন্টারনেট অফ থিংস এর মধ্যে অন্তর্গত। তো এই যে ইন্টারনেট অফ থিংস, এটা কিন্তু আমাদের অনেকের কাছে একটা নতুন টার্ম হয়ে আবির্ভূত হতে পারে। যেমন এই ইন্টারনেটের কথা আমরা জানি
কিন্তু ইন্টারনেট অফ থিংস বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি এটা আমরা এখন দেখব। সাধারণভাবে ইন্টারনেট হচ্ছে গিয়ে যে কোনো ধরনের আমাদের অনলাইন প্ল্যাটফর্মের জন্য যোগাযোগ মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। আর ইন্টারনেট অফ থিংস বলতে আসলে আমরা একটু স্মার্ট যে কার্যক্রমগুলো সেভাবে সেটাকে বোঝাচ্ছি। যেমন আমি স্মার্ট হোমের উদাহরণ দিই, আজকাল আপনারা কিছু বাসাবাড়ির খবর হয়তো শুনে থাকবেন যে ঘরে, স্পেশালি শীত প্রধান দেশে এই জিনিসগুলো হয়ে থাকে যে ঘরে ঢোকার পূর্বেই আসলে কি হচ্ছে, ওই রুমটা গরম করে রাখছে। কিভাবে? একটা মানুষ যখন অফিসে রয়েছে, সে অফিস থেকে বাসায় আসার পূর্বেই কি করছে, মোবাইলের মাধ্যমে সে হয়তো একটা মেসেজ দিয়ে রাখছে কি করার জন্য, এসিটা যেন অন হয়ে যায়, অথবা এয়ার যে হিটারটা রয়েছে সেটা যেন অন হয়ে যায়। এই যে টেকনোলজিটা, এটা কিন্তু আমাদের স্মার্ট হোম তৈরিতে ব্যবহৃত হচ্ছে। অথবা অনেক সময় কিছু বাড়তি সেন্সর থাকে যেটা আমার ঘরের টেম্পারেচার অনুযায়ী আমার এসি বন্ধ হবে না চালু হবে এই জিনিসটাকে কন্ট্রোল করবে, আমার দরজা খুলবে নাকি বন্ধ করবে, আলোর যে সেন্সর বা লাইট সেন্সর এটার মাধ্যমে কন্ট্রোল হচ্ছে। তো এরকম ঘরের যে বিভিন্ন অ্যাপারেটাস বা জিনিসপত্র রয়েছে, লাইট, ফ্যান, এই ধরনের সামগ্রিক বিষয়গুলো বা যে কোনো ধরনের ইলেকট্রনিক বা ইলেকট্রিক ইকুইপমেন্ট রয়েছে সবগুলোকে ইন্টারনেটের মাধ্যমে যে কন্ট্রোল করার বিষয়টি বা কনসেপ্টটি, এটিকে আসলে বলা হচ্ছে আইওটি বা ইন্টারনেট অফ থিংস। একইভাবে স্মার্ট অফিস যেটাকে বলছি, একই ধরনের, যে রুমের মধ্যে কেউ না থাকলে লাইটটা অটোমেটিক অফ হয়ে যাবে বা এসিটা কখন চলবে বা বন্ধ হয়ে যাবে, এই জিনিসগুলোর যে অটোমেশনের প্রক্রিয়াটা, এটাই আসলে ইন্টারনেট অফ থিংস বা আইওটির অন্তর্ভুক্ত। স্মার্ট ট্রাফিক, এটা আসলে খুবই বাজ একটা কনসেপ্ট, কেননা আমরা যে সকল দেশে ট্রাফিক কনজেশনের কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এগুলোর সমাধানের ক্ষেত্রে কিন্তু স্মার্ট ট্রাফিক একটা বড় ধরনের অবদান বা যুগান্তকারী অবদান আসলে রাখতে পারে। সেটা কিভাবে? যেমন অনেক দেশেই কিন্তু এই ধরনের কনসেপ্ট ব্যবহার করা হয় যে কোন ট্রাফিক সিগন্যালটা আসলে আগে ছাড়বে। পুরো শহরটা যখন আসলে এই স্মার্ট ডিভাইসের অন্তর্গত থাকবে, যে পুরো রোড সিস্টেমটা অটোমেশন হয়ে যাবে, যে তখন মেশিনটাই আমার জানবে যে কোন রাস্তায় আসলে জ্যামের পরিমাণটা বেশি। তো এই জ্যামটাকে ছাড়ানোর জন্য কোন রাস্তাটাকে আগে ছাড়তে হবে এবং কতক্ষণ আমার রেড লাইট দিয়ে আটকিয়ে রাখতে হবে, কতক্ষণ আমার গ্রিন সিগন্যালটা ছেড়ে রাখতে হবে, এই যে সামগ্রিক ক্যালকুলেশনটা, এটা যখন আমি পুরোপুরি অটোমেটিক করে ফেলতে পারবো, সেটাকে আসলে আমরা বলছি স্মার্ট ট্রাফিক। এতক্ষণ আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম, অর্থাৎ ইন্টারনেট অফ থিংস বা আইওটি, এর আন্ডার স্মার্ট অফিস, স্মার্ট বাসা বাড়ি কিংবা স্মার্ট যে ট্রাফিক সিস্টেম নিয়ে, এবার আমরা এর ভেতরটা নিয়ে একটু কথা বলবো যে ঠিক কোন কোন টার্মিনোলজিগুলো আসলে এই কনসেপ্টে ব্যবহৃত হয়। কেননা পরীক্ষায় এ ধরনের প্রশ্ন যখন আসবে তখন আসলে কমন জিনিসগুলো নিয়ে আসবে না, বরং যে স্পেসিফিক টার্মগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা আসবে। তো এই যে এক্সাম্পল অফ আইওটি সিস্টেম আমরা স্লাইডে দেখতে পাচ্ছি, এটা আসলে 3টা স্টেপ রয়েছে। প্রথমত এটা হচ্ছে কি ডাটা কালেকশন। ডাটা কালেকশন স্টেপটা কোথায় হয়ে থাকে? এটা হচ্ছে আমার যেই স্মার্ট যে অংশটুকু রয়েছে, অর্থাৎ আমার যদি হয় অফিস, যদি হয় হোম, অথবা ট্রাফিক সিগন্যাল বা সিস্টেমটুকু, ওই যে অংশটুকু রয়েছে, এই অংশটুকু হচ্ছে আমার ডাটা কালেকশনের জন্য প্রযোজ্য। ডাটা কালেকশন বলতে কি, তখন আমি বলছিলাম যে আমার লাইট অফ হয়ে যাবে না অন হয়ে যাবে, কিংবা আমার এসি চলবে না বন্ধ হবে, এই জিনিসগুলো ডিটেক্ট করবে কি আমার যে সেন্সরগুলো রয়েছে। অর্থাৎ আমার বাসার মধ্যে থাকতে পারে কি সেন্সর থাকতে পারে, বিভিন্ন ধরনের সেন্সর রয়েছে, যেমন হিট সেন্সর রয়েছে, সাউন্ড সেন্সর, তারপর রয়েছে হচ্ছে হিউমিডিটি সেন্সর, এই ধরনের বিভিন্ন ধরনের সেন্সর রয়েছে, যেগুলো হচ্ছে আমার যে স্মার্ট ইকুইপমেন্টটা বা স্মার্ট ডিভাইস রয়েছে সেটার ভেতরে থাকবে। সেখান থেকে ও কি করবে, ডাটা কালেকশন করে থাকবে। অর্থাৎ আইওটি যে ডিভাইসটা রয়েছে সেখান থেকে ডাটা কালেকশন হবে, ইভেন সেটা অ্যান্টেনার মাধ্যমে হতে পারে প্রযোজ্য ক্ষেত্রে। এবং এই ডাটা যে কালেকশনটা হয়ে থাকে সেটা মাইক্রো কন্ট্রোলার নামক একটা যে চিপ রয়েছে ওর মাধ্যমেই আসলে আমরা এটা কন্ট্রোল করে থাকি। অর্থাৎ যে মাইক্রো কন্ট্রোলার রয়েছে, এই মাইক্রো কন্ট্রোলারে আমার এই ধরনের যে সেন্সরগুলো রয়েছে সেগুলা প্লেস করা হয়ে থাকে। এবং এই মাইক্রো কন্ট্রোলারটা কি করে, আমরা নাম থেকে বুঝতে পারছি এটা এক ধরনের কন্ট্রোলিং ডিভাইস। অর্থাৎ মাইক্রো কন্ট্রোলারটা আমার এই যে সেন্সরগুলো রয়েছে সেটাকে কন্ট্রোল করবে, কন্ট্রোল করে সে ডাটাটা যে আইওটি হাব বা গেটওয়ে, অর্থাৎ যে মিডল পয়েন্টটা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এটা আসলে তিনটা স্টেপ। প্রথমে ডাটা কালেকশন হবে, তারপর এই ডাটাটা একটা জায়গায় স্টোরড হয়ে থাকবে, এবং আলটিমেটলি সবার ডান পাশে আমরা যে ডিসিশন মেকিং বা অ্যানালাইজিং যে অর্ডারটা রয়েছে সেটা আসবে হচ্ছে ডান থেকে। অর্থাৎ অ্যানালাইজিংটা হবে হচ্ছে কি আমার ডান পাশ থেকে।
এই অ্যানালাইজিংটা বিভিন্নভাবে হতে পারে। যেমন আমি যদি আমার অফিসে বসে আমার বাসাকে কন্ট্রোল করতে চাই, সেক্ষেত্রে আমি হয়তো একটা স্মার্টফোনের মাধ্যমে বা আমি আমার যে মোবাইল ফোন রয়েছে সেটা থেকে একটা মেসেজ পাঠিয়ে দিব যে আমার এসিটা এখন আমি অন করব বা আমার বাসার মোটরটা আমি এখন ছাড়বো। শুধুমাত্র আমি কি করব, আমার মেসেজটা যখন আমি সেন্ড করব সেটা আমার এই কন্ট্রোলিং মাইক্রো কন্ট্রোলার যেটা রয়েছে সেখানে চলে যাবে। ওই সিগন্যালটার থেকে তখন আমার যে অ্যাপারেটাস বা ডিভাইস রয়েছে সেটা চালু হয়ে যাবে। একইভাবে যখন আমার মনে হবে যে না এটা আমার বন্ধ করা দরকার, সেটা আমি মেসেজ দিয়ে বন্ধ করে দিব। অর্থাৎ কমপ্লিট যে কন্ট্রোলটা রয়েছে সেটা আমি দূরবর্তী কোনো জায়গা থেকে সেটা করতে পারবো। সেটা হচ্ছে আমার অ্যানালাইজিং ডাটা অংশ। অর্থাৎ এই অংশ থেকে আমরা ডাটা অ্যানালাইজ করব, সেটা কোথায় যাবে, যে কালেকশন অফ ডাটা রয়েছে সেখানে যাবে এবং সেখান থেকে অর্ডারটা চলে আসবে মাইক্রো কন্ট্রোলারে। অর্থাৎ এখন আমার এই স্টেপটা নেওয়া দরকার। এইভাবেই আসলে আমাদের যে স্মার্ট বা অটোমেশন যে কনসেপ্টটা রয়েছে এটা কাজ করে থাকে। অর্থাৎ আমাদের যে স্মার্ট ডিভাইসগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে অন্য একটা নন স্মার্ট যে পোর্শন রয়েছে সেটাকে স্মার্ট করে ফেলার যে প্রক্রিয়া, এটাকেই মূলত আমরা বলছি ইন্টারনেট অফ থিংস। এবার আমরা কথা বলবো বিসিএস এর পূর্ণ বছরে আসা আরেকটি প্রশ্ন নিয়ে। প্রশ্নটি ছিল এরকম যে নিচের কোনটিতে ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয়? চারটা অপশন ছিল, যার প্রথমটি হচ্ছে ওয়েন বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আপনারা হয়তো এটার সম্পর্কে অবগত থাকবেন যে ওয়েন ইকুয়ালস টু কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এবং দ্বিতীয় যে অপশনটি রয়েছিল সেটা হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন। আমরা হয়তো বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম শুনেছি বা আরো অন্যান্য যে স্যাটেলাইটগুলো রয়েছে সেগুলোর কথা আমরা জেনে থাকবো। তো আমাদের প্রশ্ন ছিল কিরকম, যে সাধারণত ইনফ্রারেড ডিভাইস ব্যবহার করা হয় কোনটিতে? তো স্যাটেলাইট কমিউনিকেশন, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, তারপর অপশনটি ছিল ম্যান বা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান। আরেকটা লাস্ট যে অপশন সেটা হচ্ছে টিভি রিমোট কন্ট্রোল। এখন আমি হয়তো ধরে নিলাম যে জানি না যে ইনফ্রারেড ডিভাইস আসলে কিসে ব্যবহার করা হয়। তো আমার এখানে চিন্তা ভাবনা করার অ্যাপ্রোচটা কিরকম হবে সেটা নিয়ে আমি একটু কথা বলবো। তো ধরে নিলাম যে আমি আসলে জানি না কারেক্ট অ্যান্সার কোনটা, যে কোথায় আসলে ওয়াইড এরিয়া নেট মানে ইনফ্রারেড ডিভাইস ব্যবহৃত হয়ে থাকে। তো আমি যদি ওয়েন এবং ম্যান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এবং মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক এই দুইটা জিনিস নিয়ে আমার আইডিয়া থেকে থাকে, তাহলে কিন্তু আমার প্রশ্নের উত্তর করা অনেকটুকু সহজ হয়ে যাবে। সেটা কিভাবে, যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এবং মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান এই দুটো নেটওয়ার্কই আসলে কম্পিউটার সম্পর্কিত। অর্থাৎ একটা কম্পিউটারের সাথে অন্য আরেকটা কম্পিউটারের যে কমিউনিকেশন, যে টপোলজি রয়েছে সেটা আসলে ইন্ডিকেট করছে আমার ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এবং মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান এবং মেন টেকনোলজি। তো এই দুইটাই আসলে যেহেতু আমাদের মানে কানেকশন তৈরি করছে, সেটা কোনো ওয়্যার্ড কানেকশন, একটা তারের মাধ্যমে অন্য একটা তারের সাথে যোগাযোগ করছে বেশিরভাগ ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আসলে ইনফ্রারেডের প্রযুক্তি হওয়ার সম্ভাবনা আসলে খুবই কম। তারপর যেটা থাকছে সেটা হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন এবং টিভি রিমোট কমিউনিকেশন। এখন স্যাটেলাইট কমিউনিকেশন আমরা জানি যে সেটা আমাদের পৃথিবী থেকে অনেক দূরে অবস্থানকারী একটা প্রযুক্তি, সেখান থেকে বিভিন্ন সিগন্যাল পাঠাচ্ছে যা আসলে মানে ইনফ্রারেড ডিভাইসের মাধ্যমে পাঠানোর সম্ভাবনা খুবই কম। আপনারা যারা মোবাইল মানে ফোনের 2008, 9, 10 এই সময়কার সেট করার কথা খেয়াল করে থাকবেন, যে তখন কিন্তু যে কাজটা করা হতো যে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের ডাটা ট্রান্সফার করার জন্য যে কোনো একটা মোবাইল ফোনের নেওয়া হতো এবং মোবাইল ফোনের এই অংশটুকুতে কিন্তু আসলে একটা লাল রঙের একটা সেগমেন্ট থাকতো। তো তখন দুইটা ফোন যখন কাছাকাছি রাখা হতো একটা ডাটা আরেকটা ট্রান্সফার করার সুযোগ ছিল, হ্যাঁ, যেটাকে আসলে বলা হতো ইনফ্রারেড। তো এই যে কমন যে টেকনোলজি রয়েছে, এই যে কমন কনসেপ্টটা ব্যবহার করে আসলে রিমোট কন্ট্রোলটা রিমোট কন্ট্রোল চালানো হয়ে থাকে। অর্থাৎ এখানে আমাদের কারেক্ট অ্যান্সার হচ্ছে টিভি রিমোট কন্ট্রোল। এবার আমরা আইটি বা ইনফরমেশন এবং টেকনোলজি আরো কিছু ব্যবহার নিয়ে কথা বলব। আমাদের দৈনন্দিন জীবনে আসলে আইটির ব্যবহার এখন অনস্বীকার্য পর্যায়ে চলে গিয়েছে, কেননা আইটির যে নানাবিধ ব্যবহার রয়েছে তা আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে আসলে এখন কন্ট্রোল করে ফেলছে। আমরা যদি এখন প্রথমেই কথা বলি, আমি এখন যে ভিডিওটা করছি আপনাদের সামনে সেটা কিসের মাধ্যমে করছি? আমি অবশ্যই আইটির ব্যবহারের মাধ্যমে। এখানে আমি কি ব্যবহার করছি? প্রথমে আমি একটা ওয়েবক্যাম ব্যবহার করছি যেটা আমার ভিডিও ধারণ করছে, একটা রয়েছে স্পিকার যেটা অডিওটা রেকর্ড করছে, এবং অবশ্যই একটা ল্যাপটপ রয়েছে। আমি যে প্রেজেন্টেশনটা শেয়ার করছি সেটার জন্য আমার একটা সফটওয়্যার রয়েছে। অর্থাৎ এটা কিন্তু আমার এখন দৈনন্দিন একটা কাজ।
এবং সেটার জন্য আইটির কাছে আমি পুরোপুরি ডিপেন্ডেন্ট। এছাড়াও আমরা আরো বিভিন্ন ক্ষেত্রে আসলে আইটির উপর ডিপেন্ডেন্সি রয়েছে, যেমন ইবুক অর্থাৎ পিডিএফ কিন্তু খুবই কমন একটা মাধ্যম যার মাধ্যমে আমরা পড়াশোনা করে থাকি। ছাত্র অবস্থায় অনেক বই হয়তো কেনার প্রয়োজন হয় যা আসলে কেনা সম্ভবপর হয়ে ওঠে না, তো সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক যে বই রয়েছে সেগুলো ডিজিটাল ভার্সন পাই, যেই ডিজিটাল ভার্সনগুলো আসলে পিডিএফ এর মাধ্যমে পড়া যায়। অর্থাৎ পিডিএফ ফরম্যাটটা বইয়ের জন্য, বইয়ের ডিজিটাল ভার্সনের সবচেয়ে যে পপুলার যে রূপ সেটা হচ্ছে পিডিএফ। তো এই পিডিএফ বই পড়ার জন্য কিন্ডল নামক কিন্তু একটা ডিভাইস রয়েছে যার মাধ্যমে পিডিএফটা আমরা পড়তে পারি। আপনি একটু খেয়াল করবেন যে কোন কাজে ব্যবহার করা হয়, পিডিএফ পড়ার কাজে ব্যবহৃত হয়। অনেকে হয়তো এই টার্মটার সাথে না পরিচিত থাকতে পারেন, সেক্ষেত্রে একটু খেয়াল করে নিলেন যে কিন্ডল হচ্ছে কি পিডিএফ পড়ার জন্য একটা ডিভাইস। এছাড়াও আমরা একটা সময় ছিল যে আবহাওয়ার খবরের জন্য আমরা টিভিতে জন্য ওয়েট করতাম, যে বিটিভিতে খবর এসেছে 8:30টার দিকে হয়তো আমরা আবহাওয়ার খবরটা দেখতাম। বাট এই আবহাওয়ার খবরের জন্য কিন্তু আমাদের এখন আর খুব বেশি সময় অপেক্ষা করে থাকতে হয় না। যদি আমার আবহাওয়ার খবর জানার প্রয়োজন হয়, সিম্পলি আমি আমার হয়তো কোনো নিউজ চ্যানেলে দিতে পারে, এবং অথবা আরো সহজ উপায়ে আমি সিম্পলি আমার মোবাইলটা অন করে নিয়ে সেখানে আমি যদি ব্রাউজ করি যে মানে আজকের ক্লাইমেট আপডেট কি, আমি কিন্তু সব সামগ্রিক তথ্য এখানে পেয়ে যাব। এই ক্লাইমেট আপডেট থেকে আমি আজকের টেম্পারেচার কত, আজকের সূর্যোদয় কখন হবে, সূর্যাস্ত কখন হবে, সামগ্রিক যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি চাইলেই এই ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে পেয়ে যেতে পারি। অথবা আগামীকালকে আমি কোথাও যাব, আগামীকালকে যদি আমি কোথাও রওনা করতে চাই তখন সূর্যোদয় কখন হবে, অথবা এক দেশ থেকে আরেক দেশে আমি যখন যাচ্ছি তো তখন ওই দেশের আবহাওয়া কিরকম থাকবে, আমার কি ধরনের কাপড় চোপড় নিয়ে যাওয়া প্রয়োজন। অর্থাৎ আমাদের জীবনের প্রাত্যহিক ব্যাপারগুলোর সাথে আসলে আমাদের আইটির উপর নির্ভরশীলতা অনেকাংশে বেড়ে গিয়েছে। অর্থাৎ আমাদের এই যে প্রয়োজনীয় যে তথ্যাদি আমরা কিন্তু সহজেই ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে পেয়ে যাচ্ছি, এবং এতে আমাদের যে টুল হিসেবে ব্যবহার হচ্ছে সেটা হচ্ছে ইনফরমেশন এবং টেকনোলজি। এরপর একটা বিষয় আমরা খেয়াল করছি যে শেয়ার বাজারের খবর। একটা সময় ছিল যে স্টক এক্সচেঞ্জে বা এই যে শেয়ার মার্কেট গুলোর জন্য যে এক্সচেঞ্জ গুলো রয়েছে ওখানে মানুষজন প্রচুর ভিড় থাকতো, সবাই ওখানে গিয়ে ওয়েট করে থাকতো যে ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগাং স্টক এক্সচেঞ্জ এই ব্রোকার হাউস গুলোতে। বাট এখন যে জিনিসটা হয়েছে এগুলো কিন্তু অটোমেশন হয়ে গেছে, অর্থাৎ এই ওয়েবসাইট গুলো কিন্তু ইন্টারনেটে খুবই ভিজিবল। অর্থাৎ যারা শেয়ার হোল্ডার রয়েছেন তারা কিন্তু ঘরে বসেই তার অ্যাপের মাধ্যমে কোন স্টক এক্সচেঞ্জের কি অবস্থা সেটা কিন্তু লিস্ট আকারে তিনি দেখতে পাচ্ছেন। এতে করে কিন্তু আমাদের যে শেয়ার আপডেট রয়েছে বা যে কোনো ধরনের ইনফরমেশন, এটার জন্য কিন্তু মানুষকে কষ্ট করে বিভিন্ন জায়গায় যাওয়া লাগছে না। অর্থাৎ ডিএসসি, সিএসসি এদের যে ওয়েবসাইট গুলো রয়েছে, এদের যে অ্যাপ গুলো রয়েছে, এর মাধ্যমে কিন্তু আমরা আমাদের নিত্য প্রয়োজনীয়তা মিটিয়ে ফেলতে পারছি। খেলাধুলার আপডেট, আমাদের আসলে রিক্রিয়েশনের একটা বড় মাধ্যম কি খেলাধুলা। তো খেলাধুলার যে কোনো ধরনের আপডেট কিন্তু আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে নিয়ে নিতে পারছি। livescore.com, goal.com, ESPN, তারপর রয়েছে হচ্ছে বিবিসি, এই ধরনের অসংখ্য ওয়েবসাইট কিন্তু রয়েছে যেখান থেকে আমরা আমাদের খেলাধুলার আপডেটগুলা পেয়ে যাচ্ছি। এই ধরনের আপডেটগুলা যদি আমি সাধারণভাবে চিন্তা করতাম যে আমাকে অবশ্যই খবরের কাগজের উপর ডিপেন্ডেন্সি ছিল একসময়, অথবা যখন টিভি আসলো তখন টিভির উপর ডিপেন্ডেন্সি তৈরি হলো। কিন্তু এখন আমাদের এই আইটির কারণে আমরা হাতের মুঠোতে যে কোনো ধরনের তথ্য যে কোনো সময় আমরা খুব ইজিলি অ্যাক্সেস করতে পারছি। এছাড়াও রয়েছে পত্রিকার ডিজিটাল মাধ্যম। একটা সময় কাগজের উপর খুবই ডিপেন্ডেন্সি ছিল, এবং যে সকল জায়গা দূরবর্তী ছিল সেগুলোতে কিন্তু পত্রিকা পৌঁছাতে অনেক দেরি হয়ে যেত। বাট এখন আমাদের ইন্টারনেটের ফলে যে সুবিধাটা হয়েছে সেটা যে কোনো ধরনের পত্রিকা অনলাইন ভার্সন কিন্তু এখন খুবই অ্যাভেলেবল। তো এই অনলাইন ভার্সনগুলো আমরা সহজেই আমাদের মোবাইলে বা কম্পিউটারের মাধ্যমে পেয়ে যাচ্ছি। দেখা যাচ্ছে অনেক কখনো সাবস্ক্রিপশন করা লাগতেছে পেপারটার জন্য, পেপার মানে অরিজিনাল পেপারের যে ফর্মটা এটা আমরা মোবাইলে দেখতে পাই, সেজন্য হয়তো কোনো পেপার তারা সাবস্ক্রিপশন নিচ্ছে, অথবা কোনো পেপার তারা আসলে ফ্রি দিচ্ছে। এই জিনিসগুলো আসলে আমাদের দৈনন্দিন জীবনকে অনেকভাবেই সহজ করে তুলেছে। এছাড়া রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস এগুলোর বিল। মানে আমাদের লাইফটাকে আসলে আইটি অনেকভাবে সহজ করে দিয়েছে। তার সবচেয়ে বড় যে এক্সাম্পল সেটা হচ্ছে যে এই বিদ্যুৎ, পানি এবং গ্যাসের বিল। এখন আমাদের নানা ধরনের
প্ল্যাটফর্ম রয়েছে, যার কারণে সহজেই কিন্তু আমরা এই ধরনের যে বিলগুলো রয়েছে সেগুলো পরিশোধ করতে পারছি। যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, এই সবগুলো বিল কিন্তু আমরা বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারছি। এখন বিকাশের কথা আসলো, তাহলে আমরা একটু জেনে নিই বিকাশটা কি। বিকাশ কিছুই না, বিকাশ হচ্ছে আমাদের একটা অনলাইন বা মোবাইল ব্যাংকিং। অর্থাৎ এই মোবাইল ব্যাংকিং এর একটা এক্সাম্পল হচ্ছে আমাদের এই বিকাশ, যার মাধ্যমে আমরা আমাদের দৈনন্দিন জীবনের কেনা বেচা বা যে কোনো ধরনের ট্রানজাকশন আমরা ইজিলি কিন্তু করে ফেলতে পারছি। আর এই বিদ্যুৎ, পানি এবং গ্যাস বিল, তারা এই কাজটা কিভাবে করছে? তারাও ইন্টারনেটে একটা ওয়েবসাইট ব্যবহার করছে, একটা গেটওয়ে ব্যবহার করছে, যেখানে তারা প্রত্যেকটা কাস্টমারের জন্য আলাদা আলাদা করে একটা অ্যাকাউন্ট মেনটেন করছেন। হ্যাঁ, তো প্রত্যেক কাস্টমারের এগেইনস্টে একটা করে অ্যাকাউন্ট মেনটেন করছেন। তো এখানে যখন একটা কাস্টমার বিল পে করতেছেন, তো অটোমেটিক্যালি ওই বিকাশের সাথে ওই যেই বিদ্যুৎ, গ্যাস বা পানির যে সার্ভিস প্রোভাইডার রয়েছে তাদের নিশ্চয়ই কোনো ডিল রয়েছে, এবং যার ফলে আমরা যখন এই অনলাইন ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিং ইউজ করছি, তারা ওই স্বয়ংক্রিয়ভাবে আমাদের এই যে প্রোফাইলটা মেনটেন করতে পারছেন। তো কোনো কোনো মাসের যদি বিল আমার দেওয়া বাকি থাকে, সেটা হয়তো আমাদেরকে মেসেজের মাধ্যমে জানাতে পারছেন। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি আমার বিল পরিশোধ করতে লেট হয়ে থাকে, কখনো কখনো আমাদের জরিমানা যেটা দেওয়া লাগে সেটাও কিন্তু আমাদের অনলাইনে দিয়ে দেওয়া সম্ভব হচ্ছে। এবার আমরা কথা বলবো আইটির আরো কিছু ব্যবহার। তো সেক্ষেত্রে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এম কমার্স, অর্থাৎ মোবাইল কমার্স। এম ফর মোবাইল, অর্থাৎ মোবাইলের মাধ্যমে আমাদের যে কার্যক্রমগুলো রয়েছে, অর্থাৎ ই কমার্সের আরেকটা ভার্সন বলা যেতে পারে এম কমার্সকে। অর্থাৎ ই কমার্সে যখন আমরা মোবাইল, আমাদের ডিভাইসটা হবে যখন মোবাইল, তখন সেটাকে আমরা বলতেছি এম কমার্স বা মোবাইল কমার্স। জিনিসটার কনসেপ্ট আসলে একই। এই মোবাইলের মাধ্যমে আমরা ঘুরে ফিরে কিন্তু ওই ওয়েবসাইট গুলাই ব্যবহার করব, কিন্তু যখন আমার মাধ্যমটা মোবাইল, সেটাকে আমরা বলছি মোবাইল কমার্স। কেননা আমাদের অনেকের কাছে কিন্তু এই যে কম্পিউটার টেকনোলজি রয়েছে সেটা কিন্তু নেই। অনেকের কাছে কম্পিউটার, ট্যাবলেট এগুলো না থাকায় দেখা যাচ্ছে মোবাইলটাকে তারা একমাত্র মাধ্যম হিসেবে ব্যবহার করতে হচ্ছে। তো এই কারণেই এম কমার্স বলে আসলে শুধুমাত্র মোবাইল ব্যবহারকারীদেরকে বোঝানো হচ্ছে, যারা এই মোবাইল ব্যবহার করে ই কমার্সের যে যাবতীয় সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো অ্যাক্সেস করে থাকে। আচ্ছা, এরপর যদি আমরা খেয়াল করি, দেখব যে ইজিপি, এটা আসলে বর্তমান সরকারের একটা অত্যন্ত যুগান্তকারী পদক্ষেপ, যেটা সম্পর্কে আমরা অনেকে হয়তো অবগত নাই। সেটা হচ্ছে ইজিপি। জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, ইজিপি অর্থাৎ ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট, বা সরকারি যে কেনা বেচা রয়েছে, আমরা নিলামের কথা জানি। সেই নিলামটা কিন্তু আগে টেন্ডারের মাধ্যমে হয়ে থাকতো, বা টেন্ডার বা নিলাম যেটা, সেই টেন্ডার বা যে এই ধরনের অনেক কনসেপ্ট বা সমস্যার কথা কিন্তু আমরা শুনেছি, যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রবলেমগুলো রয়েছে, সেগুলো কিন্তু এই টেন্ডার নিয়ে হয়ে থাকতো। তো এই যে ইজিপি অর্থাৎ গভর্নমেন্ট প্রকিউরমেন্টটা যখন আমার অনলাইনে হয়ে যাচ্ছে, এতে করে যেটা হচ্ছে, একজনের সাথে বা একজন দরদাতার সাথে আরেকজনের দেখা হচ্ছে না। সেক্ষেত্রে এই ধরনের কোনো কলিশনের সম্ভাবনা হচ্ছে না, বা একজন মানুষ আরেকজনকে আটকিয়ে রাখতে পারছে না। এই যে একটা স্টেপ, এটা কিন্তু আসলে এই ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্টের মাধ্যমে হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু ই কমার্সের বা আমাদের দৈনন্দিন জীবনে আইটির একটা চমৎকার ব্যবহার, কেননা এর ফলে আমরা নানাবিধ সুবিধা পাচ্ছি, এবং আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন অর্থ কিন্তু এর মাধ্যমে আমাদের সেভ হচ্ছে। এই ইজিপিটা হচ্ছে তাহলে কি, আমাদের অনলাইন কমার্সের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেটাকে সরকার বিভিন্নভাবে ব্যবহার করছে। আমাদের প্রাত্যহিক জীবনে আইটির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবহার হলো টেলিমেডিসিন বা ই প্রেসক্রিপশন, যেটাকে আমরা বলছি। বর্তমানে এই করোনার সময় কিন্তু এটা আরো বেশি ভায়াবল হয়ে গেছে। আমরা অনেক সময় হয়তো বিজ্ঞাপন দেখে থাকবো যে অনেক ডাক্তাররা বলছেন যে তারা ভিডিও কলের মাধ্যমে এই সার্ভিসটা দিয়ে থাকবে, অর্থাৎ পেশেন্টকে ডাক্তারের চেম্বারে যেতে হবে না, যেহেতু এই করোনার প্রাদুর্ভাবের কারণে এই জিনিসটা সম্ভব হয়ে উঠছিল না। তো ভয়েস বা অডিও বা ভিডিও কলের মাধ্যমে পেশেন্ট ডক্টর কথা বলবেন, এবং ডক্টর পেশেন্টকে দেখার পর সেই প্রেসক্রিপশনটা হয়তো কোনো মেসেজের মাধ্যমে অথবা একটা ছবি তুলে পেশেন্টকে পাঠিয়ে দেবেন। তো এই যে ব্যাপারটা, এই কনসেপ্টটাকে আসলে বলা হচ্ছে টেলিমেডিসিন। অর্থাৎ সরাসরি সামনে না গিয়ে একটা ইলেকট্রনিক মিডিয়া ব্যবহার করার মাধ্যমে যেই আমাদের চিকিৎসাটা হচ্ছে, সেটাকে আমরা বলছি টেলিমেডিসিন। এবং সেক্ষেত্রে যে প্রেসক্রিপশনটা দিচ্ছে, সেটার নামও কিন্তু হচ্ছে ই প্রেসক্রিপশন। অর্থাৎ ডক্টর তার রোগীকে যে প্রেসক্রিপশনটা দিচ্ছেন হাতে লেখার বদলে অনলাইনে পাঠিয়ে দিচ্ছেন, সেটাকে আমরা নাম দিচ্ছি ই প্রেসক্রিপশন হিসেবে। এই
আমাদের আইটির ব্যবহার কিন্তু আমাদের বর্তমান যে করোনাকালীন সময়, সেখানে কিন্তু আরো বেশি আমাদের চোখে আসলে ধরা পড়ছে যে আমাদের লাইফের অনেক বিষয়গুলো কিন্তু যেটা আমরা ভাবতে পারতাম না যে নর্মালি করা যাবে বাসায় বসে, সেটা কিন্তু আমাদের চোখের সামনে এসে পড়ছে। যেমন স্কুল কলেজ বন্ধ থাকায় কিন্তু ক্লাস প্রথম দিকে পুরোপুরি বন্ধ ছিল, কিন্তু পরে দেখা গেল যে না, একটা অল্টারনেটিভ রয়েছে। যেমন আমরা ক্লাসগুলো কিন্তু অনলাইনে নিতে পারছি, বিভিন্ন ধরনের সোশ্যাল প্ল্যাটফর্ম আমাদের রয়েছে, যেমন হোয়াটসঅ্যাপ, তারপরে ফেসবুক লাইভ, তারপর রয়েছে আমাদের ভাইবার, ইমো। এই ধরনের কমিউনিকেশন অ্যাপ্লিকেশন গুলো রয়েছে, এর মাধ্যমে কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থা তা মোটামুটি ভাবে এখন সচল রয়েছে। কিরকম? আমাদের যে টিচাররা রয়েছেন তারা তাদের ক্লাসগুলো হয়তো ফেসবুক লাইভে নিচ্ছেন, অথবা ফেসবুকে কোনো গ্রুপে আপলোড করে দিচ্ছেন, অথবা হোয়াটসঅ্যাপ অথবা ভাইবারে তারা আপলোড করে দিচ্ছেন, এবং সেই নাম্বারটা বা সেই লিঙ্কটা অন্যান্য সকল স্টুডেন্টের মধ্যে তিনি বিতরণ করে দিচ্ছেন। এতে করে যেটা হচ্ছে যে আমাদের যে স্টুডেন্টরা ছিল তারাও কিন্তু এই সুযোগ সুবিধাটা গ্রহণ করতে পারছে। তো এই যে আইসিটি ক্লাসরুমগুলো রয়েছে, এই ক্লাসরুমগুলাই কিন্তু এখানে বড় একটা নিয়ামক হিসেবে কাজ করছে। টিচাররা স্কুলের ওই ক্লাসরুমগুলোতে প্রজেক্টর রয়েছে কিংবা ভালো কম্পিউটার রয়েছে, এই যে তথ্য প্রযুক্তির যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, এই ক্লাসরুমগুলো ব্যবহার করে কিন্তু টিচাররা স্টুডেন্টদের সাথে কমিউনিকেট করতে পারছেন। এবং সেটা শুধুমাত্র স্কুল কলেজে না, বরং ইউনিভার্সিটির ক্ষেত্রে আরো বেশি হারে প্রযোজ্য হচ্ছে। বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম ইউজ করে কিন্তু আমাদের টিচাররা তাদের স্টুডেন্টের জন্য সব ধরনের ক্লাস অব্যাহত রেখেছেন, এবং অনেক ক্ষেত্রেই যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনলাইনে নিয়ে নিচ্ছে। যদিও সেক্ষেত্রে একটা মানে সরাসরি না থাকার কারণে কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে, কিন্তু আমাদের অনেক স্মার্ট ওয়েবসাইট কিন্তু রয়েছে যেগুলোতে আসলে ট্যাব পর্যন্ত চেঞ্জ করা যায় না, বা অন্য কোনো ট্যাবের প্রশ্নপত্র যদি আমি কপি করতে চাই, এই ধরনের সমস্যার মানে সম্মুখীন হলে এটা উত্তরণের পথও কিন্তু আমাদের রয়েছে। অর্থাৎ এই টেকনোলজিগুলোর বা আইটির ব্যবহারের মাধ্যমে কিন্তু আমরা আমাদের লাইফের বিভিন্ন অবস্টাকেলকে ট্যাকেল করতে পারছি। অর্থাৎ আমার অনলাইনেও পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে। ইভেন আমাদের স্টুডেন্টরা যখন অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন, সেটাকে কিন্তু চেক করার জন্য আমাদের ওয়েবসাইট রয়েছে বা অ্যাপ রয়েছে, যেটাতে অ্যাসাইনমেন্টটা আসলে কপি হয়েছে কিনা টার্নিটিং সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। তো এই টার্নিটিং যদি বাংলায় লিখে আমি এরকম টার্নিটিং সফটওয়্যার, এটার মাধ্যমে কিন্তু আমরা আমাদের যে ফরজারি বা নকল রয়েছে সেটা কিন্তু চেক করা যায়। আমাদের দৈনন্দিন জীবনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সহায়ক যে টেকনোলজিক্যাল ভূমিকা রয়েছে সেটা হচ্ছে গুগল ম্যাপ। স্পেশালি যারা আমরা ঢাকা এবং অথবা অন্যান্য ব্যস্ত শহরে বসবাস করি, তাদের ক্ষেত্রে কিন্তু ট্রাফিক জ্যাম একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। তো সেক্ষেত্রে গুগল ম্যাপ কিন্তু এখন অনেক স্মার্ট একটা ডিভাইস হিসেবে কাজ করে। কেননা অর্থাৎ আমরা গুগল ম্যাপে যখন খেয়াল করি, তখন কিছু কিছু জায়গার কিন্তু রাস্তায় রোড ব্লকেজে কিন্তু লেখা থাকে যে একদম গাঢ় লাল রং আমরা দেখতে পাই। তার মানে কি? সেটা হচ্ছে কি, ওখানে এখন বর্তমানে খুবই জ্যাম রয়েছে, এবং এই রাস্তাটা অ্যাভয়েড করার জন্য অল্টারনেটিভ যে রুট, সেটাও কিন্তু অনেক সময় গুগল আমাদেরকে দেখিয়ে দেয়। তো এই ধরনের যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, এটা কিন্তু আমরা গুগল ম্যাপের মধ্যে পাচ্ছি। এছাড়াও অনেক সময় থাকে যে আমরা আসলে আমাদের যে ডেস্টিনেশন বা গন্তব্য আমরা সেটা চিনি না, সেক্ষেত্রে কিন্তু গুগল ম্যাপ একটা যুগান্তকারী ভূমিকা হিসেবে আমাদের সামনে আবির্ভূত হয়। আমরা গুগল ম্যাপে ওই ডেস্টিনেশনের নাম সেট করে দিলে কিন্তু আমরা সেটা খুঁজে পেতে অনেকাংশেই সাহায্য করে থাকি। ইভেন কোনো কোনো ক্ষেত্রে একটা জায়গা থেকে আরেকটা জায়গার দূরত্ব কত, সেটাও কিন্তু আমরা গুগল ম্যাপের মাধ্যমে দেখে নিতে পারি। এছাড়া আরো একটা অ্যাপ রয়েছে, সেটাকে বলা হচ্ছে গুগল আর্থ। এইটা হচ্ছে কি একটা কম্পিউটারে ব্যবহারের জন্য অ্যাপ, অনেক সময় মোবাইল ফোন সাপোর্টও অ্যাপ রয়েছে। এই গুগল আর্থের মাধ্যমে কিন্তু আরো কিছু বাড়তি ফিচার রয়েছে আমাদের যে জিওলজিক্যাল ব্যাপার স্যাপার, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গার দূরত্ব বা বিভিন্ন রাস্তার ইমেজ, সেই সবগুলো জিনিস কিন্তু আমরা গুগল আর্থের মাধ্যমে অ্যাক্সেস করতে পারি। এছাড়া সাম্প্রতিক সময় আমরা আইটির একটা ব্যবহার কিন্তু আমরা খুব বেশি করে থাকি, সেটা হচ্ছে উবার, তারপরে পাঠাও, সহজ, এই তিনটা অ্যাপের মাধ্যমে। প্রাথমিকভাবে এই তিনটা অ্যাপের নাম এই জন্য বললাম যে রাইড শেয়ারিং যে কনসেপ্টটা, অর্থাৎ আমরা যখন একটা রাইড বা আরেকজনের সাথে শেয়ার করব, সেই জিনিসটা, এই কনসেপ্টটা কিন্তু উবারের মাধ্যমে আমরা আমাদের দেশে এসেছে। অর্থাৎ যে রাইড শেয়ারিং বিষয়টা সকলের কাছে খুবই পরিচিত। এই রাইড শেয়ারিং অ্যাপটা প্রথম নিয়ে আসছিল কে? উবার। তারপরে এটা দেখে আমাদের দেশে মোটামুটি পাঠাও জনপ্রিয়তা অর্জন করেছে। এরপরে সহজ সহ আরো বেশ কয়েকটা ওয়েবসাইট, আসলে ও ভাই, এই ধরনের বেশ কয়েকটা ওয়েবসাইট কিন্তু
এই ধরনের সার্ভিস দিয়ে আসছে। তো উবার নিয়ে কথা বলতে গেলে আসলে যে জিনিসের সামনে চলে আসছে যে উবারের প্রতিষ্ঠাকাল কবে, যেহেতু আমাদের বিসিএস পরীক্ষায় এই ধরনের প্রশ্ন এসে থাকে, তো আমাদের জেনে নেওয়া ভালো যে 2009 সালে আসলে ইউএস এর ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান ফ্রান্সিসকোতে উবার প্রতিষ্ঠিত হয় এবং এটা প্রতিষ্ঠা করেন ট্রাভিস কালানিক এবং গ্যারেট ক্যাম্প নামে দুজন ব্যক্তি, যারা 2009 সালে উবারের প্রতিষ্ঠা করেন। এরপর আসলে উবার বিভিন্ন সার্ভিস নিয়ে এসেছে মানুষজনের জন্য, যেমন উবার ইটস, অর্থাৎ এটা ফুড ডেলিভারি দিয়ে থাকে। তো এরকম ফুড ডেলিভারি সম্পর্কিত কিন্তু আরো অনেক সার্ভিস রয়েছে, যেমন আমাদের দেশে এখন ফুড পান্ডা, তারপরে উবার ইটস, তারপরে হচ্ছে এরকম বেশ কয়েকটা ওয়েবসাইট রয়েছে যারা আমাদেরকে ফুড ডেলিভারি দিয়ে থাকে। তো এরকম টেকনোলজির যে অ্যাডভান্সমেন্ট, এটা কিন্তু আমাদের সাথে প্রতিনিয়ত জড়িত এবং প্রত্যেকটা টেকনোলজিক্যাল সুযোগ সুবিধা যখন আমাদের সামনে আসবে, এই প্রত্যেকটাই কিন্তু আমাদের সাথে চোখ কান খোলা রাখতে হবে, কেননা এই আমাদের যে বিসিএস যে প্রশ্নগুলো আসে সেটা কিন্তু সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। অর্থাৎ এই কোশ্চেনের যে প্যাটার্ন গতানুগতিক না হয়ে কিন্তু অনেকটাই টেকনোলজিক্যালি অ্যাডভান্সমেন্টের যে দিকগুলো রয়েছে সেগুলো কিন্তু উঠে আসছে। তো এই জন্য আমাদের সবসময় চোখ কান খোলা রাখতে হবে এবং এই যে টেকনোলজিক্যাল যে নতুন কোনো ডিভাইস আসলে, নতুন কোনো সার্ভিস আসলে সেগুলো সম্পর্কে আসলে অবগত থাকতে হবে। এই সামগ্রিক বিষয়গুলোর পাশাপাশি একটা জিনিস আসলে আমাদের নতুন কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে ডিজিটাল ডিভাইড। এই যে কনসেপ্টটা, এটা সম্পর্কে আমরা হয়তো অনেকে জানি, অনেকে জানি না। এই ডিজিটাল ডিভাইড বলতে আসলে কি বুঝি আমরা? ডিজিটাল ডিভাইড বলতে আমরা এই কনসেপ্টটাকে বোঝাই যে আমাদের যে ডিজিটাল সার্ভিসগুলো রয়েছে, যেমন মনে করি আমরা করোনার সময় বিভিন্ন অনলাইন ক্লাস হচ্ছে, তো এই অনলাইন ক্লাসগুলো কি সবাই অ্যাভেল করতে পারছে? অর্থাৎ সবাই কি এই ক্লাসে অংশগ্রহণ করতে পারছে? আসলে কিন্তু না। কেননা আমাদের দেশে প্রত্যেক স্টুডেন্টের হাতে কিন্তু এখনো স্মার্টফোন নেই। অর্থাৎ এই ডিজিটাল প্ল্যাটফর্মে যখন আমি কোনো একটা সার্ভিস দিচ্ছি, এতে করে একটা বড় অংশ, অর্থাৎ একটা গ্রুপ অফ পিপল কিন্তু এর কারণে বঞ্চিত হচ্ছে। এই যে ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যবহারের কারণে মানুষজনের মধ্যে যে ডিভিশনটা তৈরি হচ্ছে, এটা কি বলা হচ্ছে? ডিজিটাল ডিভাইড। অর্থাৎ আমাদের সব অঞ্চলে কিন্তু সমানভাবে ইন্টারনেট সার্ভিস নেই। ইভেন অনেক অঞ্চল রয়েছে আমাদের দেশে বা সারা বিশ্বে যেখানে কোনো ইন্টারনেট ফ্যাসিলিটি নেই, বা যেখানে কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন এই ধরনের টেকনোলজি নেই। অর্থাৎ এই টেকনোলজিগুলো না থাকার কারণে কোনো কোনো অঞ্চলের মানুষ এই সমগ্র সুযোগ সুবিধা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত রয়েছে। অর্থাৎ আমি যখন কোনো একটা নতুন টেকনোলজি আনছি, এর সুবিধা যাদের কাছে ডিজিটাল ইকুইপমেন্ট রয়েছে তারা পাচ্ছেন, বাট একটা বড় অংশ কিন্তু এই ডিজিটাল ইকুইপমেন্টের অভাবের কারণে তারা এই সুযোগ সুবিধাগুলো বঞ্চিত হচ্ছে। এই যে বঞ্চনা বা এই যে ডিভিশনটা, এটাকেই আসলে আমরা ডিজিটাল ডিভাইড নামে আখ্যা দিচ্ছি, যা এই ডিজিটাল প্ল্যাটফর্মের যে বৈষম্য সেটাকে ইন্ডিকেট করে থাকে। মোটামুটি এর মাধ্যমে কিন্তু আমরা আসলে আইটির বিভিন্ন প্রয়োগ আমরা আমাদের বাস্তবিক জীবনে দেখতে পাই। তো আমাদের যে বিসিএস কোয়েশ্চেনের যে আইটি সেগমেন্টের কথা আমরা বলছিলাম, এর মধ্যে আমরা বলছি 7 থেকে 8 মার্ক থাকে হচ্ছে আমার তথ্য প্রযুক্তি অংশ। এই তথ্য প্রযুক্তি অংশের 7-8 মার্কের মধ্যে 1 মার্কের জন্য আমরা আসলে বলা যায় এতক্ষণ আলোচনা করলাম। এই 1 মার্ক আবার প্রত্যেক বছর আসে না, কোনো কোনো বছর আসে, কোনো কোনো বছর আসে না। অর্থাৎ এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম আমাদের ই কমার্স এবং আমাদের দৈনন্দিন জীবনে আইটির ব্যবহার, এই পুরো বিষয়টা থেকে আমরা 1 মার্কের অথবা যদি 2 বছরে একবার করে প্রশ্ন এসে থাকে, তাহলে হাফ মার্কের প্রিপারেশন আমরা নিতে পারবো বলা যায়। তো এই সেগমেন্টের প্রিপারেশনের ক্ষেত্রে একটা সাজেশন খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে সবসময় টেকনোলজিক্যাল নতুন কোনো সার্ভিস আসলে ওটা সম্পর্কে অবগত থাকা এবং ওই সার্ভিসটার প্রতিষ্ঠাতা কে বা প্রতিষ্ঠা কত সালে হয়েছে, যদি সেটা খুব পপুলার বা ইন্টারন্যাশনাল লেভেলের হয়ে থাকে, এই জিনিসগুলো আসলে আমাদের মাথায় রাখলেই হয়ে যাবে। এই সার্ভিস মানে এই অংশটুকু আসলে খুব বেশি জটিল না, যেহেতু আমাদের দৈনন্দিন জীবনের সাথে আসলে সম্পর্কিত। ই কমার্স বলেন কিংবা আইটি বলেন, আমাদের দৈনন্দিন জীবন সবগুলোই আমাদের আসলে প্রাত্যহিক জীবনের সাথে অনেকাংশে সম্পর্কিত। সো এই জিনিসগুলা বেশ সহজ বলা যেতে পারে। সো যদি আমরা মোটামুটি খেয়াল রাখি, তাহলে এই সম্পর্কিত যদি কোনো প্রশ্ন আসলে আমাদের আসে, সেটা পারা খুব বেশি কঠিন কিছু হবে না। এই আশা ব্যক্ত করে আমি আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।